স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। পরীক্ষা না দিয়ে সরকারি চাকরির পক্ষে সওয়াল করলেন শাসক নেতা শওকত মোল্লা। আবার হুমায়ুন কবির বলছেন যে বামফ্রন্টের আমলে পুলিশ কথা শুনতো। মানে বিরোধীদের অভিযোগই কি তাহলে সত্য যে তৃণমূল আমলে পুলিশ দলদাসে পরিণত হয়েছে? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তের কাছে। দাদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। এই যে শাসক নেতা শওকত মোল্লা কার্যত খোলা মঞ্চ থেকে তিনি বলছেন যে পরীক্ষা না দিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে। বিরোধীরা অভিযোগ করতো যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ অস্বচ্ছ, একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন তুলেছে। এই যে শওকত মোল্লাকে প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন যে তুই তো বোম্বা দিস, তুই উন্নয়নের কথা কিভাবে বুঝবি, ফলে শওকত মোল্লাও এই ধরনের কথা প্রকাশ্যে বলবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূল আমলে, এটা বাম আমলে এগুলো অস্বাভাবিক ব্যাপার হিসেবে ধারণা করা হতো, ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু তৃণমূলে এই ধরনের খোলাখুলি কথা বলাটাই প্রকাশ্য, কারণ সমাজ বিরোধীরা জানে এটা তাদের সরকার। অতীতে আমরা বহুবার অভিযোগ করেছি যে সিভিক ভলেন্টিয়ারদের একাংশ আসলে পাড়ায় তৃণমূলের গুন্ডা বাহিনী, সমাজ বিরোধীদের অংশ, যারা ভোট লুট, এই তোলা আদায় ইত্যাদি করে। সকল সিভিক ভলেন্টিয়ার নন, একাংশ। সেইটাই আজকে শওকত মোল্লা বলছেন, কারণ সত্যি কথা কখনো কখনো মুখ দিয়ে বেরিয়ে যায় হয়তো। অতীতে এটা আমরা বহুবার বলার চেষ্টা করেছি যে সিভিক ভলেন্টিয়ার যারা নিয়োগ হচ্ছেন তাদের পাস্ট রেকর্ড কি, তার যোগ্যতা কি, তার অতীতে কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ ইত্যাদি ছিল কিনা, এই সমস্তটা দেখে তবেই তাদেরকে নিয়োগ করা উচিত। কিন্তু এই ধরনের কোনো নিয়োগের ব্যবস্থা হয়নি। কেন হয়নি? কারণ এদেরকে, সিভিক ভলেন্টিয়ারকে পুলিশের মতো করে ব্যবহার করে একটা উর্দি পরা গুন্ডা বাহিনীর অংশ হিসেবে ব্যবহার করার চেষ্টা তৃণমূল করেছিল। অতীতে আমরা দেখেছি, আনিস খানের ঘটনায় দেখেছি সিভিক ভলেন্টিয়ার আনিস খানকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। অন্যান্য বিভিন্ন সময় দেখেছি সিভিক ভলেন্টিয়াররা মারমুখী হয়ে আক্রমণ করছেন, অথচ সিভিক ভলেন্টিয়ারের ওই কাজ করার কথা নয়, এখতিয়ারের বাইরে গিয়ে করছেন, কারণ তার তৃণমূলত্ব তাকে কোথাও প্রমাণ করতে হতো। ফলে এখন এই কথাটা সামনে আসছে, কোর্টে বিচারাধীন রয়েছে মামলা। আমরা বলছি যে যারা তৃণমূলের এই সমাজ বিরোধী বাহিনীর অংশ সিভিক ভলেন্টিয়ার হিসেবে এখানে চাকরি করছেন, তাদেরকে অবিলম্বে এই চাকরি থেকে বরখাস্ত করতে হবে। কারণ যোগ্যতার প্রমাণ না দিয়ে যারা চাকরি পেয়েছেন তারা স্বভাবতই তৃণমূলে কি করে আরো 75-25-এর বখরার টাকা পয়সা দেওয়া যায়, পঞ্চায়েত নির্বাচনে কি করে বিরোধী দলের বামপন্থী কর্মীদের বাড়িতে গিয়ে আক্রমণ করা যায়, ওই কি সাদা থান পাঠানো, এইসব করা যায়, এইগুলো তারা করার চেষ্টা করছে। ফলে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশের বাহিনী যদি এই কাজ করে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা কারা করবে? ফলে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। অবিলম্বে এই কাজটা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তার করা উচিত। না হলে সেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, যেটা আরজি করের ঘটনার সময় থেকে আমরা বলে আসছি। সেদিক থেকে হুমায়ুন কবির তিনি বলছেন যে বামফ্রন্টের আমলে পুলিশ কথা শুনতো, এখন কোথাও গিয়ে পুলিশের অফিসাররা কথা শুনছে না। মানে কোথাও গিয়ে তো তার মানে বিরোধীদের অভিযোগই ঠিক যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ বর্তমানে তৃণমূল দলেরই সদস্য। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হুমায়ুন কবির বললেও সত্য, আমি আপনি বললেও সত্য। ঠিক তেমন ভাবেই বামফ্রন্টের আমলে পুলিশ সাধারণ মানুষের কথা শুনে চলতো। মানে কি, পুলিশের কাজ তো পাবলিক সার্ভেন্ট, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া, তাদের জন্য কাজ করা, সেটাই পুলিশের কাজ ছিল। কিন্তু এই আমল শুরু হওয়ার 3 মাসের মধ্যে 11 সালের পুজোর সময় ভবানীপুরে দুদল দুষ্কৃতীর গন্ডগোলে আটক হওয়া 2জন দুষ্কৃতীকে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ছাড়িয়ে এনেছিলেন থানা থেকে। সেদিন পুলিশ বুঝে গেছিল যে এখন আর কোনো কাজকর্ম হবে না, এখন খালি তৃণমূলের পায়ের তলায় পড়ে থাকতে হবে। সেই জন্য থানা ঘেরাও করলে পুলিশ টেবিলের তলায় লুকায়। সেই জন্য গার্ডেন রিচে ছাত্র সংসদ নির্বাচন করতে গিয়ে পুলিশ অফিসার খুন হন। সেই জন্যেই পাহাড়ে অমিতাভ মালিক খুন হন, যে অভিযুক্ত বিমল গুরুং পরে পুলিশের নিরাপত্তায় কলকাতায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করেন। ফলে হুমায়ুন কবির কি বললেন সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নন। হুমায়ুন কবির নির্বাচনের আগে যে ধরনের কথাবার্তা উস্কানিমূলক বলেছিলেন, তার জন্য এখনো তাকে পুলিশ কিছু করতে পারেনি, কারণ পুলিশ তৃণমূলের বড় মাথাদের কথা শোনে। ফলে এইভাবে পুলিশ যদি চলতে থাকে, তাহলে পুলিশের কাজকর্ম আর কিছু অবশিষ্ট থাকে না। এই যে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে হত্যার চেষ্টা, তার মানে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর।
পুলিশের ইন্টেলিজেন্স এখন ওই কাজে লাগছে না। কি কাজে লাগছে? কোথায় কোন প্রতিবাদীরা মিটিং মিছিল করছে, কোথায় কার নামে মিথ্যে মামলা দেওয়া যায়, এইগুলোতে পুলিশের ইন্টেলিজেন্স কাজে লাগছে। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের ইন্টেলিজেন্স কাজে লাগছে না। এইটাই আমরা গত 2.5-3 মাস ধরে বলার চেষ্টা করে আসছি যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পারফরমেন্স একেবারে তলানিতে ঠেকে গেছে। এর দায় তাকে নিতে হবে, কারণ পুলিশ প্রশাসন যে কাজ করতে পারছে না এর জন্য দায়ী তো সে রাজ্যের সেই পুলিশ দপ্তরের যিনি মন্ত্রী, তাকেই তো সেই দায় নিতে হবে। রাজ্যের শাসক নেতার উপরই যদি এই রকম ঘটনা ঘটে, তাকে যদি খুন করার চক্রান্ত হয়, তাহলে বাংলার জনগণের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে। নিরাপত্তা কোথায় আছে সাধারণ মানুষের? পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, হাঁসখালি, ধূপগুড়ি সহ এই সময় আরো যা যা ঘটনা ঘটেছে, রিসেন্ট গুলো অনেকে জানেন বলে আর বললাম না, অতীতের যেগুলো আমরা ভুলে যাই, প্রতিটা ক্ষেত্রে নির্যাতনের ঘটনায় আপনি কোনো শাস্তির ব্যবস্থা জেনেছেন? জানেন? এই আরজি করের ঘটনা ইত্যাদির পর যে সাধারণ মানুষের প্রতিবাদ হচ্ছিল, তাতে মাথা ভাঙাতে, নৈহাটিতে, বেহালাতে সাধারণ মানুষের মিছিলের ওপর আক্রমণ হয়েছে। কোথাও সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছেন? পাননি। চুরি, ছিনতাই ইত্যাদির কথা ছেড়ে দিলাম। ফলে এই রাজ্যে চোর, চিটিংবাজ নেতাদেরকেই একমাত্র পুলিশ প্রশাসন নিরাপত্তা দিচ্ছে, বাকি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এর দায়টাও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং তাকে পদত্যাগ করে হচ্ছে যে এই ব্যবস্থার দায়টা নিতে হবে। ফিরহাদ হাকিম বলছেন যে আমাদের কোনো গোষ্ঠী নেই, আমরা হচ্ছে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কিন্তু উদাহরণস্বরূপ যদি গোষ্ঠী দেখি, মানে অনুগামী হিসেবেই তাদেরকে গোষ্ঠী বলা হয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখ, শওকত মোল্লার সঙ্গে আরাবুল, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যে একটা বিরোধ, সেটা নিয়েও কিন্তু তৃণমূলই একদম প্রকাশ্যে সেই কথাগুলি বলছে। আবার দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কটাক্ষ করলেন। তাহলে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব নয়? মানে ফিরহাদ বাবু কোন গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলতে চাইছেন না? প্রথম কথা হচ্ছে যে কলকাতার মাননীয় মেয়র যেসব প্রশ্ন করেছেন, পুলিশ কোথায়, ইন্টেলিজেন্স কোথায়, কসবার গুলি চালানোর ঘটনায় যে মানে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলো তো মন্ত্রীর সাধারণ মানুষকে করা উচিত নয়। সাধারণ মানুষ মন্ত্রীকে প্রশ্ন করবেন পুলিশ কোথায়, ইন্টেলিজেন্স কোথায়, ব্যবস্থা কোথায়। মন্ত্রী নিজে কার কাছে প্রশ্ন করছেন? মানে মন্ত্রী এত অসহায় হয়ে পড়েছেন, মেয়র এত অসহায় হয়ে পড়েছেন যে সাধারণ মানুষের প্রশ্ন করার ছাড়া তার আর কোনো উপায় থাকছে না। আমরা বলছি এই করে সাধারণ মানুষকে ভোলানো যাবে না। ওই কল্যাণবাবু কাকে কি বললেন, কি এ ওকে কি বললেন, ওদের মধ্যে কার কার 75-25 বখরার গন্ডগোল আছে, কার কে কাকে সরিয়ে ক্ষমতায় আসবে না আসবে, কে কাকে গাড়ি থেকে নামিয়ে দেয়, কে কাকে মারধর করে, সে ওদের ব্যাপার। কিন্তু এই গুলি চালানোর ঘটনাটা ওদের ব্যাপার নয়। কারণ গুলি চালানোর ঘটনায় রাজ্যের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে ভয় পাচ্ছেন, বিভিন্ন এলাকা, কসবা টসবা সহ বিভিন্ন এলাকা যেভাবে আসলে মানে তপ্ত কড়াইয়ের ওপর রয়েছে, কখন কি হয়ে যাবে কেউ জানে না। ফলে এর পরিবেশের যদি পরিবর্তন ঘটাতে হয়, তাহলে ওই গোষ্ঠীদ্বন্দ্বের মারামারি, কে কোথায় সিন্ডিকেট করবে, কে কোথায় গুলি চালাবে, কে কোথায় 5 তলার উপর 6 তলা ফ্ল্যাট তুলবে, এই ঝামেলাগুলোকে পুলিশকে নিরপেক্ষভাবে তার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তাহলে ওই ববি বা হাকিম বলুন, কি কল্যাণবাবু বলুন, এইসব মাননীয় সাংসদ মন্ত্রীরা, তারা কি পুলিশকে সেই কাজ করার স্বাধীনতা দেবেন? দেবেন না। ফলে এই রাজ্যে এই ঘটনা যতদিন পুলিশ কাজের স্বাধীনতা না পাবে, ততদিন এই ঘটনাগুলো ঘটতে থাকবে, আর পুলিশ সাধারণ মানুষের কাছে মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হবে। লটারি কেলেঙ্কারি যেটা দেখা গেল, সেই নিয়েও কিন্তু একেবারে রাজ্য রাজনীতির পারদ একেবারে চরমে দেখা যাচ্ছে। সেদিক থেকে লটারি কেলেঙ্কারিতে বিরোধীরা কটাক্ষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে নিয়ে। তৃণমূলের তাবর নেতা বা তাদের স্ত্রীয়েরা এই কোম্পানির লটারিতে ফার্স্ট প্রাইজ পেয়েছেন 3বার, 4বার, 5বার। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লটারির টাকা কিনে সর্বশান্ত হচ্ছেন, মানে দেনার দায়ে জড়িয়ে পড়ছেন, মানে খুবই খারাপ অবস্থায় থাকছে। তাহলে এই লটারির কোম্পানি যে অন্য একটি রাজ্যে তার উৎপত্তি, তারপর বিভিন্ন জায়গায় ব্যবসা করে, তারা হঠাৎ তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে এত টাকা দিল কেন? কারণ সারদার ওই টাকার ফ্লো বন্ধ হয়ে যাওয়ার পর, নারদা ইত্যাদি ধরা পড়ে যাওয়ার পর, এই ইলেকটোরাল বন্ডের 2 নম্বরই টাকা গ্রহণ না করে তৃণমূলের দলটা চলতো না, উঠে যেত। ফলে ওই কোম্পানিকে এখানে নিয়ে এসে কালো টাকা সাদা করানোর ব্যবস্থা তৃণমূলের নেতারা করেছেন, যে কারণে হচ্ছে যে তারা ওই বিভিন্ন নেতারা তাদের পরিবারের লোকজন টাকা পয়সা পেয়েছেন, এবং ওটা শুধু তারা পাননি, 75-25 বখরায় কে কোথায় কত দূর গেছে, যদি তদন্তটা ঠিকভাবে হয় আরো অনেক বড় নাম বেরোবে। কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, যে ইডি বা সিবিআই এর আগে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করেছে, খিদিরপুরে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা উদ্ধার করেছে, পার্থবাবুর বান্ধবীর বাড়ি থেকে 50 লক্ষ টাকা না কত টাকা উদ্ধার করেছিল। উদ্ধার তো হলো,
টিভি মিডিয়ায় ব্রেকিং নিউজ তো হলো, কিন্তু তারপরে ওই তদন্তটা কতদূর গেল সেইটা আমাদের জানতে হবে, সাধারণ মানুষকে জানতে হবে, এবং তদন্ত শেষ করে অভিযুক্তের শাস্তি না হওয়া অবধি আসলে কাজের কাজ কিছু হবে না। শেষ প্রশ্ন, কোথাও গিয়ে কি এই সময় বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে হয় যে তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল? দুর্নীতি তন্ত্র মানেই তৃণমূল। এই যে দুর্নীতি তন্ত্র যেটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, হাতির দাঁত বিক্রি থেকে কয়লা, গরু, অমুক তমুক হয়ে মায়ে আবাস যোজনার পায়খানা খেয়ে নেওয়া পর্যন্ত, পায়খানার জন্য যে টাকার অ্যালটমেন্টটা হয় সেইটা খেয়ে নেওয়া পর্যন্ত, গোটা দুর্নীতি তন্ত্রটা যেটা চালু হয়েছে, সেইটা তৃণমূল না থাকলে এই পশ্চিমবাংলায় এভাবে একমাত্র শিল্প হিসেবে গড়ে উঠতে পারতো না।